হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ঘর্ষণের 7 নম্বর ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো এর আগের ভিডিও টোটাল সব থিওরি আলোচনা করে দিচ্ছি। আজকে প্রবলেম সেট 1 থেকে স্টার্ট হবে এবং তোমাদের দেখবে অলরেডি প্রবলেম সেট 1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। দুটো ভিডিও করেছিলাম, করার পর দুটো ভিডিওতে অঙ্কগুলো করে দিই। আজকে 9 থেকে 13 পর্যন্ত পুরো প্রবলেম সেট 1টা পুরো কমপ্লিট করে দেবো আজকে। তো প্রথম 9 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, বলেছে কি 60 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততল এবং ওই নততলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1/√3। নততল বরাবর উপর দিকে ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটিকে উপর দিকেই গতিশীল করা যাবে। দেখে নাও, এই কোশ্চেনটা খুব সুন্দর দিয়েছে। যে থিওরি বুঝিয়েছিলাম সেই থিওরির উপর অঙ্কটা আছে। থিওরি যদি তোমরা বুঝে থাকো, অঙ্কটা মানে ছবিটা আঁকলেই তোমার পুরো অঙ্কটা নিজেদেরই করতে পারবে। দেখে নাও ছবিটা কী বলেছে। ধরলাম এখানে একটা নততল আছে, ওকে। কি প্রদত্ত বলে সেটা আমি পরে লিখালো। প্রদত্ত বলে ধরলাম অ্যাঙ্গেলটা আছে থিটা। এখানে একটা বস্তু আছে, বস্তুর ভর যদি এম হয় তার ওজনটা এই দিক বরাবর কাজ করবে mg। তাহলে এই বরাবর একটা উপাংশে ভাঙবে আর এই বরাবর একটা উপাংশে ভাঙবে। এটা হচ্ছে mg cos থিটা, এটা যদি থিটা হয়ে যায়, আর এটা হচ্ছে mg sin থিটা, ওকে। আর উপর দিকে লম্ব বল কাজ করবে, এটা হচ্ছে n। এবার বলছে কি একটা বল বস্তুটিকে উপর দিকে গতিশীল করার জন্য নততল বরাবর গতিশীল করার জন্য নততল বরাবর একটা বল প্রয়োগ করা আছে, সেটা ধরলাম এই দিকে বরাবর। তাহলে এই দিকে যদি এফ বল প্রয়োগ করে বস্তুকে উপর দিকে গতিশীল করা হয়, তাহলে ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? এটা তোমাদের বারবার বলেছিলাম, বস্তুটা যেদিকে গতিশীল হতে যাবে তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে। তার মানে ঘর্ষণ বলটাও কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর ঘর্ষণ কাজ করবে, ওকে। তাহলে আমার এই বলটা আর এই দুটোর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ছবি। এবার দেখো কী দিয়ে আছে 9 নম্বর অঙ্কটা। তাহলে প্রদত্ত, এদিকে ফেলি, প্রদত্ত বলেছে কি যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আর কি মিউ ইকুয়াল টু 1/√3। এটা বলে দিয়েছে। এম ইকুয়াল টু বলেছে কত? 100 গ্রাম, ওকে। 100 গ্রাম মানে বলতে পারি কি 0.1 কেজি। তাহলে সবই এসআইতে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার কি কত ন্যূনতম বল প্রয়োগ করতে হবে সেটা কি, আগে ঘর্ষণ বলটা বের করি। তাহলে অতএব আমরা জানি সেটা কি, আমরা জানি ঘর্ষণ বল এফ ইকুয়াল টু মিউ এন। আবার এন ইকুয়াল টু কি mg cos থিটা। তাহলে বা এফ ইকুয়াল টু মিউ mg cos থিটা পাশে লিখে দেবে, যেহেতু এন ইকুয়াল টু mg cos থিটা, ওকে। এটা গেল। তাহলে এটা যে আমরা ঘর্ষণ বল পেয়ে গেলাম। তাহলে অতএব নততল বরাবর এফ বল প্রযুক্ত করলে সাম্যাবস্থায় এফ ইকুয়াল টু হবে কি স্মল এফ প্লাস mg সাইন থিটা। তা যদি সাম্যাবস্থা হতে যায় তাহলে এই দিকে বলটা আর এই দিকে বলটা কি পরস্পর সমান হয়ে যাবে। তা সেখান থেকে বলতে পারি তাহলে বা এফ ইকুয়াল টু স্মল এফের মান কত আছে দেখে নাও, মিউ mg কি আছে cos থিটা প্লাস mg সাইন থিটা। তাহলে এখানে যদি আমার মানগুলো বসছি তাহলে কী আসবে দেখে নাও। তাহলে আমার একটু উপর দিকে মুছছি এটা, তাহলে কি পাচ্ছি দেখে নাও। তাহলে বা এফ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখে নাও। একটা কাজ করো, প্রথমে mgটা কমন নিয়ে নাও। তাহলে mg যদি কমন নিয়ে থাকে কত, মিউ cos থিটা প্লাস সাইন থিটা, ওকে। তাহলে এখানে মানগুলো বসিয়ে তাহলে এমটা কত হচ্ছে 0.1 ইন্টু জিটা হচ্ছে 9.8, ওকে। মিউটা হচ্ছে 1/√3 ইন্টু cos 60 ডিগ্রি, ওকে, প্লাস সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে যে মানগুলো আছে 0.1 ইন্টু 9.8, ওকে। তাহলে 1/√3 ইন্টু cos 60 হচ্ছে কত দেখবে হাফ, ওকে, প্লাস সাইন 60 হচ্ছে √3/2। তাহলে এইগুলো দেখে ক্যালকুলেট করে দেখে অ্যান্সারটা আসবে কত দেখবে 1.132 নিউটন। এটা কীভাবে ক্যালকুলেট করে এই অ্যান্সারটা আসবে। তাহলে এখানে লজিকটা কী হচ্ছে, প্রথমে ছবিটা আঁকবে, ছবিটা আঁকাতে বস্তুটাকে নততল বরাবর উপর দিয়ে গতিশীল করতে চাইছে, তাহলে এফ বল প্রয়োগ করে। তাহলে এফ বল ঘর্ষণ বল, তাহলে তার বিপরীত দিকে কাজ করবে এফ স্মল এফটা। তাহলে সাম্যাবস্থায় কী হবে, ক্যাপিটাল এফ ইকুয়াল স্মল এফ প্লাস mg সাইন থিটা। তো স্মল এফ সেই জন্য আগে বের করে সেটা হচ্ছে mg cos থিটা ছিল। মান বসিয়ে আলটিমেট যে ক্যাপিটাল এফ ইকুয়াল যেটা প্রযুক্ত বল হবে সেটা কি ছিল মিউ mg cos থিটা প্লাস mg সাইন থিটা। সেখান থেকে mg কমন নিয়েছি, নর্মাল ফর্ম এসছে, সেখানে মিউ এর মান
থিটার মান বসিয়ে দিলে যেই মানটা আসবে সেটাকে যে ক্যালকুলেটার ফেলো দেখবে 1.132 নিউটন আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 10 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। একটি 4 কেজি ভরের ব্লককে এ, একটি 8 কেজি ভরের ব্লক বি এর উপর রেখে একটি মসৃণ টেবিলের উপরেও ব্লক দুটিকে রাখা হলো। ব্লক ও এর উপর 12 নিউটন বল প্রয়োগ করলে এ ব্লকটি সবেমাত্র স্লিপ করে, তাহলে কি পরিমাণ বল এফ প্রয়োগ করলে ব্লক দুটি একসঙ্গে গতিশীল হবে। তার মানে এখানে মসৃণ বলেছে মানে কি, এখানে ঘর্ষণ বল কাজ করবে না। কি বলে দেখে নাও। তাহলে এখানে একটা ব্লক আছে ধরলাম, এটা হচ্ছে বি ব্লক। ওকে, এর ওজন হচ্ছে কি 8 কেজি, তাহলে এম বি বললাম, এম বি হচ্ছে কত 8 কেজি। এর উপরে আর একটা ব্লক আছে, সেটা এ ব্লক, সেটা ভর ধরলাম এম এ, সেটা কত হচ্ছে 4 কেজি। ঠিক আছে, এত দুটো বল আছে। তাহলে দুটো বস্তুকে যেমন রাখা হয়েছে, বলছে কি প্রথম এ বস্তুটার উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে, ধরলাম সেটাকে আমি F1 বলছি। ওকে, সেটা হচ্ছে আমার F1 হচ্ছে 12 নিউটন, 12 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 12 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটা স্লিপ খেয়ে যাবে। তার লাস্ট কী বলছে, তাহলে কি পরিমাণ বল এ প্রয়োগ করলে ব্লক দুটিকে একসঙ্গে গতিশীল করা যাবে। তার মানে এখানটায় কি পরিমাণ বল প্রয়োগ করলে এই ব্লক দুটো একসঙ্গে গতিশীল হবে, সেই বলটা বের করতে হবে। ওকে, তাহলে কী করে করবো দেখো না। তাহলে আমি এটা 10 দাগের আগে লিখে ফেলি। প্রদত্ত সেটা হচ্ছে কি এম এ ব্লকের ভর 4 কেজি। ওকে, আর এম বি হচ্ছে সেটা কথা হচ্ছে 8 কেজি। এটাকে F1 না বলে FA বলে দিলাম, কারণ এ ব্লকের উপর প্রযুক্ত বলা হয়েছে। তাহলে FA = 12 নিউটন। আমাকে বের করতে হবে কি টোটাল এফ, মানে ব্লক দুটোকে একসঙ্গে গতিশীল করব, সেক্ষেত্রে কতটা বল লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে সেটা কীভাবে বের করতে গেলাম, তাহলে বলতে পারি কি, তাহলে অতএব এ ব্লকটির ত্বরণ হবে। তাহলে আমি বলতে পারি কি এ ব্লকের ক্ষেত্রে বলতে পারি কি FA = MA × A। যদি এ ত্বরণ নিয়ে যায়, আমি FA বল প্রয়োগ করলাম, তারপরে MA ভর আর এ হচ্ছে ত্বরণ, এই ত্বরণে এগোচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণটা কী হয়, তাহলে বা A = FA/MA। ওকে, তাহলে এখান থেকে না এফ এর মান হচ্ছে 12 নিউটন ডিভাইডেড বাই, তারপরে কি যে এম এটা কথা বলে হচ্ছে 4, তার 4 3 12, তাহলে A = 3 মিটার/সেকেন্ড²। তার মানে ত্বরণটা কত হবে, কোন ত্বরণে যাবে, 3 মিটার/সেকেন্ড ত্বরণে যাবে। এবারে সেম ত্বরণে দুটো বস্তুকে গতিশীল করতে চাইছি, তা সেক্ষেত্রে কত বল প্রয়োগ করতে হবে সেটা লিখে দিই। তাহলে এখানে লিখে দিই, ধরি বস্তু দুটিকে গতিশীল করতে F বল প্রযুক্ত করতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি, তাহলে অতএব F = এখানে শুধু MA দিয়েছে, শুধু এ বস্তুটা ব্লকের ক্ষেত্রে হয়েছিল। এখানে যে দুটো বস্তুকে একসঙ্গে গতিশীল করব, সেক্ষেত্রে করবো F = MA + MB × A। তার টোটাল ভর, এই বস্তুর ভর এই বস্তুর দুটোকে একসঙ্গে গতিশীল করতে চাইছি, তাহলে এই দুটো বস্তুর ভর × A, তাহলে ত্বরণ MA হয়ে গেল। তাহলে বা F = ভর বসে দিয়ে এটা হচ্ছে 4 + 8 × A হচ্ছে 3, তাহলে 4 8 12, 12 × 3, তাহলে বা F = 3 × 36 নিউটন। ওকে, তাহলে 36 নিউটন হবে। তোমাদের বই যেটা উত্তর দিয়েছে 24 নিউটন, এটা ভুল আছে। এইটা শুধু বি ব্লকের ক্ষেত্রে, যে 24 নিউটন বল দিয়েছে, যেটা বল বের করতে সেটা হচ্ছে শুধু বি ব্লককে গতিশীল করতে। দেখে নাও এটা ক্ষেত্রে যেটা উত্তর দিয়েছে তোমাদের F = MBA, তা সেখানে যদি বসে দিই বি ব্লকের ক্ষেত্রে, তাহলে 8 × 3, তাহলে 3 8 24, 24 নিউটন। তাহলে যদি বলে শুধু বি ব্লককে এ ত্বরণে গতিশীল করতে যে বল প্রযুক্ত করতে হবে, সেই বলটা হচ্ছে কি F = 24 নিউটন। কিন্তু দুটো বস্তুকে একসঙ্গে গতিশীল করতে গেলে যে বল লাগবে, তা সেই বলটা হচ্ছে কি দুটো ভর ইন্টু ত্বরণ, কারণ এটা আমরা জানি। তার দুটো ভরের মান বসে দেখে 36 নিউটন আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 11 দাগের অঙ্ক দেখো কি আছে। একটি 7 মিটার/সেকেন্ড বেগে গতিশীল মোটর গাড়ির ব্রেক ক্রসে 10 মিটার দূরত্বের মধ্যে থামতে পারে। প্রমাণ করো যে ব্রেক কষার জন্য মোট বিরুদ্ধ বল গাড়ির ওজনের 1/4 সমান। দেখো না এই অঙ্কটা খুব সহজ আছে। তাহলে কী করে করবো দেখে নাও। 11 দাগের আগে প্রদত্ত লিখে ফেলি। প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্তটা আমার বেগ, প্রাথমিক বেগটা U = 7 মিটার/সেকেন্ড, অন্তিম বেগ V = 0, কারণ ব্রেক কষা থেমে যাবে।
সরণ এস ইকুয়াল টু কত বলেছে এখানে, কত মিটার যাবে বলেছে এখানে 10 মিটার। ওকে 10 মিটার। কি বলেছে যে বল গাড়ির বিরুদ্ধে বলটা প্রমাণ করতে হচ্ছে 1/4 ইন্টু তার ভর mg। ওকে ওজনের 1/4 অংশ এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কী করবো দেখে নাও, আগে এখান থেকে আমরা কি ত্বরণটা বের করি। তাহলে বলতে পারি আমরা জানি সেটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু মন্দন হচ্ছে তাহলে মাইনাস হবে -2as, তাহলে বা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, তাহলে এটা হচ্ছে এ, তাহলে বা 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে বা এ ইকুয়াল টু কী হবে ইউ স্কোয়ার বাই 2s। এবার এগুলো মান বসিয়ে দিই, তাহলে বা এ ইকুয়াল টু ইউ হচ্ছে 7 হোল স্কোয়ার বাই 2 ইন্টু সরণটা বলছে 10, তাহলে এখান থেকে 7 7 হচ্ছে 49 ডিভাইড বাই 20। ওকে তাহলে এটা ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে এ ইকুয়াল টু 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই মন্দনে যদি যায় তাহলে বস্তুটা কী হবে 10 মিটার গিয়ে থেমে যাবে। তাহলে এখান থেকে নেক্সট কী বলেছে যে বিরুদ্ধে কত বল প্রয়োজন, বিরুদ্ধ বলটা। ওকে তাহলে বিরুদ্ধ বলটা কি, তাহলে বলতে হবে অতএব বিরুদ্ধ বল হবে সেটা কি আমরা জানি নর্মাল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ। ওকে এম এ জানি এটা, তাহলে বা এফ ইকুয়াল টু এম ইন্টু এটা কত পেলাম আমরা 2.45। ওকে তাহলে বা এফ ইকুয়াল টু 2.45কে বলতে পারি 245 ডিভাইড বাই 100। ওকে আমরা এটা বলতে পারি, তাহলে ইন্টু এম। এবারে 1/4 তো, তাহলে এটা একটা কাজ করি আমি 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে কাটাকুটি করি, তাহলে 25 দিয়ে যদি আমি 245কে ভাগি দেখো কত হচ্ছে 245। ওকে তাহলে 25 10 250 হয়ে যাবে, তাহলে এটাকে 9 দিয়ে করলে কত হবে, তাহলে 5 9 45 5 হাত থেকে 4 9 দুগুণে 18 18 আর 4 হচ্ছে কত 22 হবে 22। ওকে তাহলে 0 2 থেকে 2 দশমিক দিয়ে 0 বসে তার কী হবে 25, তার 4 পয়সাম 100 যদি হয় তাহলে 8 হবে 8 পয়সাম 200, তার মানে এটা 25 দিয়ে কাটলে কত হবে 9.8, আর এটা কত হবে 4 পয়সাম 100, তার মানে বা আমরা এফ ইকুয়াল টু পাচ্ছি কত দেখো 9.8 ইন্টু এম বাই 4। এবার 9.8 কার মান, জি এর মান, তার মানে বলতে পারি তাহলে বা এফ ইকুয়াল টু কত হচ্ছে 1/4 ইন্টু জি ইন্টু এম, তার মানে বা এফ ইকুয়াল টু বলতে পারি কি 1/4 mg। তাহলে এইটাই তো বের করতে বলেছিল তাই না, বস্তুর ভরে 1/4 অংশ। তাহলে বলতে পারি অতএব, তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব বিরুদ্ধ বল ইকুয়াল টু 1/4 ইন্টু কার ওজন, এটা যে গাড়ির ওজন ওকে তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে প্রথমে এটা কীভাবে করলাম দেখো, প্রথমে আমরা প্রদত্ত বল লিখে ফেলবো, প্রাথমিক বেগটা লিখবো, অন্তিম বেগটা 0, সরণটা বলে দিয়েছি, সেখান থেকে ত্বরণটা বের করবো। তার নর্মালি বিরুদ্ধ বলের যে কোনো বলের ফর্মুলা কি এফ ইকুয়াল টু এম এ, সেখানে এর মানটা 2.45, এটাকে একটু সাজাতে হবে, কারণ যেইভাবে যেটা প্রমাণ করতে বলেছে সেই আকার সাজাবো। সেই 2.45কে পয়েন্টটা তুলে দিয়ে 100 করলাম, যেহেতু 1/4 বলেছে 25 দিয়ে কাটা করে যাবে, দেখি বোঝা যাবে, তা 25 4 পয়সা 100, তাহলে এটা 25 দিয়ে ভাগ করলে কত হয় সেটা দেখবো, 9.8 আসছে। তাহলে এটা হচ্ছে 9.8 হচ্ছে জি এর মান, তা সেখান থেকে এমজি চলে আসছে, আর এমজি হচ্ছে গাড়িটির ওজন, তাহলে ওজন কত হচ্ছে 1/4 ইন্টু এমজি, তার মানে গাড়িটির ওজনের সমান। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে তাছাড়া তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 12 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও, একটি মোটর গাড়ি 70 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, হঠাৎ করে ব্রেক ক্রসায় গাড়িটির স্কিড করে, গাড়িটি স্থির অবস্থায় আসার পূর্বে কত দূর গিয়েছিল দেওয়া আছে মিউ ইকুয়াল 0.2। তাহলে এই অঙ্কটা দেখানো কীভাবে করে দেখানো, তাহলে আগে লিখে ফেলি প্রদত্ত কী দেওয়া আছে 12 দাগের, তাহলে প্রদত্ত আমার বলছে কি গাড়িটির বেগ, ওকে বেগটা কত হচ্ছে আমার ইউ ইকুয়াল টু বলেছে কত 70 কিলোমিটার পার আওয়ার। ওকে তাহলে এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, দেখে নাও 70 ইন্টু 10⁻3, তাহলে মিটার হয়ে যাবে, আওয়ারকে সেকেন্ডে করলে 3600, তাহলে এটা মিটার পার সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে কত দেখবে 19.44 মিটার পার সেকেন্ড। ওকে এটা পেলাম। তারপরে এখান দেখবে আর কি দেওয়া আছে, আমরা এখানে বলে দিচ্ছি মিউ ইকুয়াল টু, ওকে মিউ ইকুয়াল টু বলে দিচ্ছে কত 0.2। তাহলে এখানে ত্বরণটা কত হবে, অতএব গাড়িটি স্কিড করায় গাড়ির ত্বরণটি হবে, গাড়িটির ত্বরণ হবে
তাহলে গাড়ির স্কিড করে ত্বরণ কী হবে দেখুন, সেটা হচ্ছে এ ইকুয়াল টু মিউ জি হয়ে যাবে। ওকে, কারণ মিউ ইন্টু জি, মিউটা হচ্ছে যে রাস্তায় তার ঘর্ষণ আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তা সেখানে মান যদি বসে দিই, মিউ হচ্ছে 0.2 ইন্টু 9.8, তাহলে এটা গুণ করা দিয়ে কত হচ্ছে, তাহলে বা এ ইকুয়াল টু গুণ করা কত দেখে নাও, 8 দুগুণে 16, 6 হাতে একে 1, ওকে, তার 9 দুগুণে 18 একে 19, 19, তাহলে কটা পা 10 মিনিট একটা, এখানে দুটো, তাহলে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দূরত্ব কত দূরত্ব পর্যন্ত যায় সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব আমরা জানি সেটা কি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার এখানে অন্তিম বেগটা শূন্য। ওকে, অন্তিম বেগটা শূন্য হয়ে যাবে এখানে, কারণ বেগ শূন্য হয়ে যাবে, তারপরে সে কত দূর গেছে সেটা বের করতে হবে। তার মানে বা 0 ইকুয়াল টু বলতে পারি ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে সেখান থেকে আমি বের করবো কি এস এর মান। ওকে, তাহলে বা বলতে পারি 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে বা এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখানে যদি এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে ইউটা কত পেয়েছি আমরা, ইউটা পেয়েছি 19.44 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.96। ওকে, তাহলে বা এস ইকুয়াল টু কত হবে দেখে নাও, তাহলে এটা যদি ক্যালকুলেট করে দেখে পাবে তোমরা 96.4 মিটার। তাহলে কত দূর থেকে যাবে, 96.4 মিটার পর্যন্ত যাবে। তাহলে এটা তোমরা যে ক্যালকুলেট করো দেখবে এটাই অ্যান্সার আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 13 দেখে অঙ্কটা কী আছে, একটি নততলের দৈর্ঘ্য 13 মিটার এবং উচ্চতা 5 মিটার এবং মিউ ইকুয়াল টু 1/3 কি মানের প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু নততল বরাবর উপর দিকে উঠলে স্থির হওয়ার মুহূর্তে ঠিক নততলের শীর্ষে পৌঁছে যাবে। ওকে, তা দেখেন এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং আছে। কী বলেছে দেখেন, ছবিটা আগে কিন্তু আমরা যে ধরলাম এটা সেটা নততল আছে, এর দৈর্ঘ্য এটাকে আমি এল ধরলাম। ওকে, এই বরাবর দৈর্ঘ্যটা আছে, এখানে একটা বস্তু আছে, তাহলে যদি বস্তু থাকে তার নিচের দিকে ওজন কাজ করবে mg, তাহলে এটা বরাবর এই দিকে কাজ করবে, এটা হচ্ছে mg cos থিটা, এটা ভূমি উপাংশ, এটা যদি থিটা হয়, আর এই বরাবর কাজ করবে সেটা হচ্ছে কি mg sin থিটা। তাহলে বস্তুটাকে সামনে দিকে গতিশীল করা হয়, কি বলা যায় দেখে নাও, বস্তুটি ঠিক নততলের উপর দিকে উঠলে স্থির হওয়ার মুহূর্তে, তাহলে উপর দিকে গতিশীল আছে, বস্তুটা উপর দিকে গতিশীল আছে, ঠিক আছে। তাহলে উপর দিকে গতিশীল থাকলে ধরলাম সেটা কি এম এ এই বল নিয়ে সামনে দিকে গতিশীল আছে, তাহলে বস্তুটা উপর দিকে গতিশীল থাকলে তাহলে নিম্নমুখী ঘর্ষণ বল কাজ করবে এই দিকে, তাহলে এই বরাবর ঘর্ষণ বল কাজ করবে এফ, আর এই mg cos থিটা হলে এই বরাবর এন হবে, কারণ এইটা তোমাদের অনেকবারই বলেছি এইভাবে উপাংশ ভেঙে যাবে। তাহলে এখানে এলটা বলে দিয়েছে আর উচ্চতাটা এইচ ইকুয়াল টু বলে দিয়েছে, তাহলে এলটা ধরলাম কি এই নততলের দৈর্ঘ্য, তাহলে নততল দৈর্ঘ্য এলটা কী বলছে দেখুন প্রদত্ত, তাহলে 13 দেখ বলতে পারি কি প্রদত্ত নততলের দৈর্ঘ্য, নততলের দৈর্ঘ্য এল ইকুয়াল বলছে 13 মিটার। ওকে, তাহলে 13 আর উচ্চতা, নততলের উচ্চতা এইচ ইকুয়াল টু কত দেখে নাও, এটা বলেছে কত 5। ওকে, এটা বলছে 5 মিটার। তাহলে এই ভূমিটা কত, তাহলে ভূমির দৈর্ঘ্য বলতে পারি, ভূমির দৈর্ঘ্য সেটাকে আমরা একটা কাজ করে এটাকে এল এটাকে এইচ বলেছি, এটাকে বি বলছি ভূমিটা। ওকে, তাহলে সেটা বি ইকুয়াল টু কী হবে দেখে নাও, তাহলে অতিভুজ স্কোয়ার আমি বলতে পারি কি অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে সেখানটা পাচ্ছি দেখেন রুট অফ এলটা কত হচ্ছে 13 তার হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তা আমার হচ্ছে 13 স্কোয়ার 169 মাইনাস 25, তাহলে এটা বিয়োগ করো, 5 হাতে কয়টা নয় 4, 2 4 হবে 1, তাহলে 144, তারপরে এটা কত 12, শুধু 12 মিটার হবে। তাহলে এটা ভূমিটার পেয়ে গেলাম, বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু 12 মিটার, এগুলো পেয়ে গেলাম। এবারে দেখলাম মেনলি আমাকে করতে হবে কি, যে বলেছে এখানে যে কত বেগে বস্তুটাকে প্রাথমিক এমন একটা বেগে উপর দিয়ে গতিশীল করা হচ্ছে জাস্ট শীর্ষে এখানটায় আসার আগে বস্তুটা স্থির হয়ে যাবে, তা সেই বেগটা কত, তাহলে তাহলে এই অন্তিম বেগ যখন শীর্ষে স্থির হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে অন্তিম বেগ ভি ইকুয়াল টু 0। তাহলে এখানে বলতে পারি কি প্রাথমিক বেগ, তাহলে বলতে পারি অতএব, তাহলে এটা একটু মুছে দিই আমরা, তাহলে এখানে 3টে জিনিস পেয়ে গেলাম আমরা, এখান থেকে বলতে পারি তাহলে নততলের ভূমির বি ইকুয়াল টু পেলাম কত আমরা 12 মিটার, অতএব প্রাথমিক বেগ বস্তুটির প্রাথমিক বেগ ধরলাম ইউ। ওকে, ব্র্যাকেট লিখে তো ধরি, এটা ধরলাম। ওকে, প্রাথমিক বস্তুটির অন্তিম বেগ
অন্তিম বেগ সেটা হচ্ছে আমার ভি ইকুয়াল টু জিরো, অন্তিম বেগ 0। এর প্রথম আমরা কাজ করতে হবে ত্বরণটা বের করতে হবে, তাই না? আমরা তো এগুলো লিখে ফেললাম যেগুলো দেওয়া আছে, তা আমার ত্বরণ না বের করলে আমরা বের করতে পারবো। তাহলে ত্বরণ কী করে বের করবো দেখানো? তাহলে এখানে দেখানো বস্তুটা উপর দিকে গতিশীল আছে, তাহলে এই দিকে নিম্নমুখী বল কত আছে দেখানো এফ আর এম জি, আর উপর দিকে বল আছে এম এ। তা যখন বস্তুটা উপর দিকে যে শীর্ষে স্থির হয়ে গেছে, যখন বস্তুটা এখানটা উঠে গেছে ভাবো, তাহলে এখানটা উঠে যাওয়া কি বস্তুটা স্থির হয়ে গেছে, তা সেই মুহূর্তে স্থির অবস্থা বা সাম্যাবস্থায় তাহলে এই বলটা আর এই দিকের বলটা পরস্পর কি সমান হবে। তা সেক্ষেত্রে আগে আমরা ঘর্ষণ বলটা বের করব। তাহলে বলতে পারি অতএব বস্তুটির উপর ঘর্ষণ বল হবে, সেটা কী হবে বলতে পারি স্মল এফ ইকুয়াল টু মিউ এন। তাহলে মিউ এন কী হবে, এন ইকুয়াল টু এম জি কস থিটা, তাহলে এম জি কস থিটা। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। অতএব সাম্যাবস্থায় বা স্থির অবস্থায় বস্তুটি যখন স্থির থাকবে, বস্তুটি যখন স্থির থাকবে তখন, বা তোমরা লিখে দেবে সাম্যাবস্থায়, সেটা লিখলে কী হবে আমি কোথাও বলতে পারি এম এ যেই বলের জন্য বা যেই ত্বরণের জন্য বস্তুর উপর দিকে আছে সেই পরিমাণ বল এম এ ইকুয়াল টু ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল কী আছে স্মল এফ প্লাস এম জি সাইন থিটা। ওকে, এটা হবে প্লাস এখান থেকে এবার অর্ধেক প্রায় অঙ্কটা হয়ে গেছে। দেখে নাও মেন কনসেপ্ট এইটা ছিল, ভূমিটা বের করা আর এখানে ত্বরণটা বের করা, ত্বরণ আর ভূমিটা বের করলে এখানে অঙ্কটা হয়ে যায় প্রায়। দেখে নাও তাহলে বলতে পারি তাহলে বা এম এ ইকুয়াল টু এফ এর মান কী জানি আমরা মিউ এম জি কস থিটা প্লাস এখানে কি আছে এম জি সাইন থিটা। ওকে, তাহলে বা এম এ ইকুয়াল টু আমরা এম জি কমন নিয়ে নিচ্ছি, এম জি তাহলে মিউ কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে এম এম কাটবে, তাহলে বা এ ইকুয়াল টু মিউ এর মান দেখে নাও, মিউ এর মান কত বলেছে এখানে, মিউ ইকুয়াল টু বলে দিচ্ছে এখানে 1/3, তারপরে জিটা রাখছি এখানে, তাহলে এখানে যে 1/3 ইন্টু কস থিটা। আচ্ছা, এটা যদি থিটা হয়, ওকে এটা তো আমার থিটা, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি, তাহলে ভূমি বাই মানে 12/13 ভূমি বাই অতিভুজ এটা, প্লাস তারপর এটা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে কি 5/13। এটাকে আমি আলাদা করে করে দিচ্ছি। তো এবারটা আরেকবার দেখে নাও, মিউ এর মান হচ্ছে 1/3 বসিয়ে দিচ্ছি, কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি হচ্ছে কত বলেছিলাম 12, এটা 12 বের করেছিলাম, তার 12/13, অতিভুজটা 13 ছিল, প্লাস সাইন থিটা কী ছিল লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5/13। ওকে, তার 3 4 12 4 হবে এটা, তাহলে বা এ ইকুয়াল টু জি হচ্ছে 9.8 ব্র্যাকেটের মধ্যে 14/13 প্লাস 5/13, তাহলে এটাকে লসাগু করে কত হবে দেখো 9.8 ইন্টু, তাহলে এখানে লসাগু করে 13, এটা 4 প্লাস 5 তার মানে 9 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা এ ইকুয়াল টু কত হচ্ছে 9.8 ইন্টু 4 আর 5 9/13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখানে ক্যালকুলেট করবো না, এটা শেষে দিয়ে ক্যালকুলেট করবো। ওকে, তাহলে এটা ত্বরণটা পেলাম, বস্তুটা যেই ত্বরণ নিয়ে উপর দিকে গতিশীল আছে সেই ত্বরণটা পেয়ে গেলাম। এবারে কি আমরা বের করবো, যেহেতু বস্তুরা ধীরে ধীরে এখানটায় এসে থেমে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি মন্দন, ত্বরণ না, এটা হচ্ছে মন্দন, কারণ বস্তুরা শীর্ষে গিয়ে থেমে যাচ্ছে। তাহলে এবারে আমরা যে ফর্মুলা আছে ঋজু গতির সমীকরণ, সেই ফর্মুলা প্রয়োগ করে আমরা প্রাথমিক বেগটা বের করবো। তাহলে সেটা কীভাবে বের করবো দেখে নাও, তাহলে এখন বলতে পারি অতএব আমরা জানি সেটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে বা 0, কেন অন্তিম অবস্থায় শীর্ষে কী হবে 0 যাবে অন্তিম বেগ, তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে বা এখানে দেখে নাও যে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, যদি এটাকে এদিকে সরিয়ে দিই তাহলে এটা হবে, তাহলে বা ইউ ইকুয়াল টু রুট অফ 2 ইন্টু এর মান কত পেলাম 9.8 ইন্টু 5/13, আর এস স্মরণটা কি এখান থেকে এতটুকু স্মরণ হয়েছে তাই না, তাহলে এটাকে আমরা এস না বলে এলও বলতে পারি। তাহলে এখানে একটা কাজ করি, যেহেতু এল ধরেছি এল দিলাম। ওকে, তাহলে এটা এল হবে, তাহলে এল এর মান কত আছে, এল হচ্ছে আমার 13, তাহলে 13 কাটলে দেখবে
তাহলে বা ইউ ইকুয়াল টু রুট অফ কত আসছে 2 × 9.8 × 5। তো এইটাকে তোমরা ক্যালকুলেট করে দেবে, ক্যালকুলেট করলে আসবে ইউ ইকুয়াল টু 13.28 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে প্রাথমিক বেগ যেটা পাবে সেটা দেখে তোমরা পাবে কত, যে 13.28 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে বস্তুটাকে যদি 13.28 প্রাথমিক বেগের উপর দিয়ে গতিশীল করা হয়, তাহলে সে শীর্ষে পৌঁছানোর আগেই মানে স্থির হওয়ার আগে সে শীর্ষে পৌঁছে যাবে। ওকে, তা দেখে নাও টোটাল ঘর্ষণের সেট ওয়ানের সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। তো অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে সেটাও কমেন্টে বলবে, তাহলে নেক্সট ভিডিও সেগুলো ক্লিয়ার করব। তো এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক যদি তোমাদের করিয়ে দিতে হবে যদি হয়, সেটা তোমরা কমেন্টে জানাবে যে কোন কোন অঙ্ক তোমাদের আটকেছে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।